আমার মা অসুস্থ, বিদেশে নিতে হবে, প্রচুর টাকার প্রয়োজন। এগুলো আমাদের সমস্যা, অথচ ফয়সাল আমাদের সমস্যার সমাধান করতে চায়। ওকে আমি যত ঘৃণা করছি, ও তত আমাদের পরিবারের সাথে জড়িয়ে যাবার চেষ্টা করছে। ও ধরনের মানুষের নিজস্ব কোনো সত্তা নেই। সম্মান মর্যাদা ওদের কাছে যত না, তার চেয়ে বড় ওদের স্বার্থ। না না বাবা, ফয়সালের সাহায্য নিয়ে মায়ের চিকিৎসা এ অসম্ভব। ওর সাহায্যের তো প্রশ্নই ওঠে না। কিন্তু কিন্তু আমি ভাবছি মাহমুদ, সময় তো আর কিল করা যায় না। এই ৬-৭ লাখ টাকা কোত্থেকে জোগাড় হবে? গ্রামে যা জমি জমা আছে তাতে 1.5 লাখ হয়তো হবে। বাবা, গ্রামে দাদার শেষ চিহ্ন ভিটেটা আর কিছু জমি, এগুলো চলে গেলে আমাদের আর ঠিকানা কি হইল বাবা? তোর মার জীবনের চেয়ে ওগুলোর মূল্য বেশি নয় মাহমুদ। আমি তোমাদের অযোগ্য সন্তান বাবা। তোমরা নিজেরা কষ্ট করে আমাকে লেখাপড়া করালে, কোনদিন কোনো কার্পণ্য করনি, অথচ আমার চোখের সামনে আমার মা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে যাবে, আর আমি কিছুই করতে পারবো না। অস্থির হোস না মাহমুদ, তোর মার চিকিৎসার একটা পথ বের করতেই হবে। বাবা, ভাইয়া ভাইয়া, মা কোথায়? মা কেমন আছে? ও ঘরে আছে, যা। তা হ্যাঁ রে, তোর পথে কোনো কষ্ট হয়নি তো? না, কোনো কষ্ট হয়নি। আমি একটু মার কাছে। হ্যাঁ যা। মা, মা। মামুন, তুমি যদি কিছু মনে না করো, তোমাদের এমন একটা সংকট মুহূর্তে আমি কিছু সাহায্য করতে চাই। সাহায্য নয়, মানে আমি যদি কোনো উপকারে আসতে পারি। তুমি কি উপকার করবে? মা আমার বিয়ের জন্য কিছু গহনা রেখে দিয়েছেন। তাছাড়া আমার নামে ব্যাংকে ফিক্সড ডিপোজিটে কিছু টাকাও জমা আছে। সব মিলিয়ে 1.5 লাখ ব্যবস্থা করতে পারবো। না না, তা হয় না লালা। কেন হয় না? ধরে নাও তুমি আমার কাছ থেকে ধার নিচ্ছ, সময় সুযোগ মতো ফিরিয়ে দেবে। আমাদের সমস্যাটা জটিল হতে কোনো সন্দেহ নেই। মায়ের চিকিৎসার জন্য আমরা সবাই চেষ্টা করছি, দেখি কি করতে পারবো। একটা কথা বলবো, কিছু মনে করো না? বলো। তোমাদের এমন একটা বিপদের সময় আমি যদি কোনো কাজে না লাগি, তাহলে আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হবে। আমাকে তো ভাবতে দাও লায়লা, যতগুলো সোর্স আছে সবগুলো ব্যবহার করবো। তারপরও যদি ঠেকে যায়, তখন তোমার প্রস্তাব ভাবা যাবে। আসে। মা, প্রয়োজনে আমি আরো কটা টিউশনি বাড়িয়ে দেব, বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা ধার করব, তবু তোমার চিকিৎসার ত্রুটি হতে দেব না মা। না বাবা, এত খাটলে তুই বাঁচবি? হ্যাঁ রে, তোর ছুটি আর কদিন আছে রে? ছুটি আরো 5 দিন আছে। ভাবছি আজ ছুটি এক্সটেনশনের দরখাস্ত পাঠাবো। নতুন চাকরি, তোর চাকরির কোনো অসুবিধা হবে না তো? আগে তুমি মা, তারপর আমার চাকরি। আমরা আছি মা, তুমি একটু ভেবো না। মানুষ যা চায় তা পায় না রে। সংসারই চলতে চায় না, আমার জন্য আবার লক্ষ লক্ষ টাকা। রোগ শোক কেউ চায় না মা, কিন্তু তোমার যে অসুখ হয়েছে তার চিকিৎসা তো করাতে হবেই। আমরা আছি, বাবা আছেন। আমরা থাকতে তোমার চিকিৎসা হবে না, এ তো হয় না মা। হাসান,
তোরা আমাকে খুব ভালোবাসিস না? এর জন্যই তো তোদের ছেড়ে যেতে মন চায় না রে। অসম্ভব। আমি থাকলে মাহমুদ হাত ছাড়া হতো না। আচ্ছা, তুমি কি মনে করেছো আমি চেষ্টার কম করেছি? মাখন, দুলাভাই, তোর আপাকে বুঝা। আপা, দুলাভাই কিন্তু যান জীবন দিয়ে চেষ্টা করেছেন। দিলুর সঙ্গে মাহমুদের বিয়ে হলে কেমন হয় শুধু এইটুকু সংলাপ, ব্যাস মাহমুদের বাবার সে কি গর্জন, তুমি নিজের চোখে না দেখলে তুমি বিশ্বাসই করবে না। আপা, দেখ মাখন, ওসব বুঝে আমাকে দিবি না। আমি দিনাজপুর বসেই এমন একটা আন্দাজ করতেছিলাম, বাসায় গিয়ে কোন অঘটনই না দেখবো। আসলে আপা, দুলাভাই কিন্তু সম্পূর্ণই নির্দোষ। চুপ কর। নির্দোষ? 25 বছর ধরে এই লোকটার সাথে আমি সংসার করছি, ওর ঘাড়ের রক কত বাঁকা আমি জানি। আপা, আমিও কিন্তু দুলাভাইয়ের সঙ্গে সুখে দুঃখে অনেকদিন যাবত আছি। চুপ কর মাখন, মুখে মুখে কথা বলবি না। আচ্ছা, তুমি ওকে এত ধমকাচ্ছ কেন? ধমকাবো না? আমি কয়েক মাসের জন্য দিনাজপুরে, আর এরই মধ্যে এত বড় একটা অঘটন ঘটে গেল। ও বাড়িতে দেওয়া আমাদের খাট পালং ফার্নিচার হাজার হাজার টাকা, এগুলি কোথায়? তুমি কি মনে করেছো করিমকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? হাহ। মাখন, দুলাভাই, তুই জি। আজও বাড়ি যাবি, সমস্ত টাকা পাই টু পাই হিসাব করে নিয়ে আসবি। যদি সময় চায়, এই যে 7 দিন। যদি সময় একটু বেশি চাই না, সে আবেদন মঞ্জুর হবে না। করিম আমাকে খুব ভালো করেই চেনে। দেখো মাখন, 7 দিন নয়, সম্ভব হলে আজ আমি ঠান্ডার সব ঋণ আমি শোধ করে দিয়ে আসতাম, কিন্তু কিন্তু আমার সময় ভালো যাচ্ছে না। এই খাট পালং ফার্নিচার টিভি দুলাভাই এসব ফেরত নেবেন না, একটা দাম ধরতে বলেছেন। ঠিক আছে, দাম ধরেই দেওয়া হবে। ওগুলো কাইন্ডস তো, দুলাভাই বলেছেন কিছু কনসেশন আছে, 20%। না, কেনা দামই তাকে আমি দেবো। তাহলে তো কোনো কথাই নেই। দেখো মাখন, ঘরে আমার অসুস্থ স্ত্রী, তা না হলে টাকা আজ আমি তার মুখের উপর ছুড়ে দিয়ে এসে বলতাম বন্ধুত্ব আর ব্যবসা দুটো আলাদা জিনিস। এ দুলাভাই তো সময় বেঁধে দিয়েছেন মাত্র 7 দিন, আমি নিজেও হেল্পলেস। তুমি এখন এসো মাখন, যা বলার আমি ঠান্ডার সামনে বলবো। আমার অনেক ফ্রেন্ড কোটিপতির ছেলে, জীবনে কারো কাছে কোনোদিন হাত পাতেনি। মার অসুখের কথা শুনে ধ্রুব, রনি, শহীদ ওদের কাছে কিছু টাকা ধার চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে মুখের উপর না করে দিল। তুমি এটা তো নিষ্ঠুর কেন ভাইয়া? এমনই হয় রে, এমনই হয়। ভাইয়া, মানা বাঁচলে আমিও বাঁচবো না ভাইয়া। মাসুক, লক্ষ্মী ভাই আমার, কাঁদিস না, কাঁদিস না। বিপদ যিনি দেন, বিপদ থেকে উদ্ধারও তিনিই করেন। অনেক কিছুর উপর মানুষের হাত নেই। কত প্রজেক্ট, কত ব্যবসার কথা ভাবলাম, হাতও দিলাম, কোনোটাতে সফল হলাম না। সব যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, কত সুখ, কত আশা ছিল আমাদের। মন খারাপ করিস না মাসুক, ধৈর্য ধর, উপায় একটা বের হবেই। তুমি এত ঘুমিয়ে পড়ছো কেন মাহমুদ? স্যারের সাথে স্টাডিতে বসা হচ্ছে না, ল্যাবে রেগুলার। আমি কোনো দিক ঠিক মতো গুছিয়ে উঠতে পারছি না লায়লা। বাবা কিন্তু কোনো অসুবিধা মনে করছেন না, বরঞ্চ তোমার মার অসুখের ব্যাপারে উনিও খুব চিন্তিত। তোমার লেখাপড়া কেমন চলছে? ভালো। ওই যে ওই খুশি না কার কথা বলছিলে জানো? হ্যাঁ, আজকাল অজপাড়া গায়ে যে এমন মেধাবী প্রতিভা আছে আমার ধারণার বাইরে ছিল। জানো, ও পড়ে কম, কিন্তু একবার যেটা পড়ে সেটা মনে রাখে, নিজেকে খুব গুছিয়ে রাখে। তেমনি পড়ার টেবিল, ঘর। ওর সবচেয়ে বড় গুণ হলো গুছিয়ে কথা বলা। বাহ, ভালো তো।
হ্যাঁ, আমি রীতিমতো অবাক হয়ে গেছি। যেভাবে বললে তাতে অবাক হওয়ার মতো বিষয়। না করি, তোমার এই নিষ্ঠুরতা আমি মানতে পারলাম না। ভাবির এত বড় অসুখ আর আমার খবর দেওয়ানি কেন শুনি? না ঠান্ডা, তোমার কথা আমার মনে হয় বারবার। আবার এও ভেবে দেখি এর মধ্যে তোমার কোনো আবার বাণিজ্যিক দিক আছে কিনা। খুব খুব অপমান করছো তুমি আমাকে। দিলরুবা, এসো মা, এসো আমার কাছে এসে বসো। ভাবি, অপরাধ আমাদের অনেক। এই বাড়িতে সকালে নয়তো বিকালে আমি নয়তো আপনার ভাই নয়তো দিলরুবা আসতুই, অথচ কিসের থেকে যে কি হয়ে গেল। দিলরুবা, তোমার চাচির কথা একবারও মনে হয়নি? আমি কত বলি, দিলরুবা আমাকে একদম ভুলে গেল। ও তো লক্ষ্মী মেয়ে, ওকে আমি কত আদর করি। আর সেই দিলরুবা চাচিকে একবার দেখতে পর্যন্ত আসে না। না চাচি, আপনি যে আমাকে আদর করেন তা আমি জানি, কিন্তু আপনার যে অসুখ তা আমি জানতাম না। আসবে মা, আসবে, সময় পেলেই চলে আসবে। তুমি যে আমার মেয়ের মতোই। মা, 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 আয় বাবা, দেখো কে এসেছে। এসো মা, এসো, কাছে এসো, বসো মা। আপনার অসুস্থতার খবর আমি শুনেছি। মাহমুদ ভাইয়ের কাছে সবসময় খোঁজ খবর নিই। মাহমুদ তো তোমার কথা প্রায় বলে। ও তোমার যতটা প্রশংসা করত, তুমি যে তার চাইতেও বেশি এখন বুঝতে পারছি। লালা, ও হচ্ছে দিলরুবা। দেখি বুঝতে পেরেছি। নীলা, যে পা শীঘ্র চায়ের ব্যবস্থা করো। যাচ্ছি। সৃষ্টি, আমার কিছুই ভালো লাগে না সৃষ্টি। আমার কি হয়েছে? কিছু হয়নি, তুমি এখন যাও তো, যাও। হবে না, আমার জীবনে কিছুই হলো না। থাক, তবু আল্লাহর কাছে দোয়া, আল্লাহ যেন আমার মাকে সুস্থ করে তোলে। মাসু, আরে দিল্লু বাবু, কেমন আছো তুমি? আমরা কেউই ভালো নেই দিল্লু বাবু। আগে তুমিও রোজ আসতে আমাদের বাসায়, এখন মার অসুখ, অথচ একদিনও আসো না। আমরা চাচি আম্মার অসুখের কথা শুনেই চলে এসেছি। তোমার নাম মাসুক? জি, আপনি? আমার নাম লায়লা। ভাইয়ের স্যারের মেয়ে। আমি আপনাদের দুজনকে পরিচয় করিয়ে দিই। লাগবে না, আমরা একে অপরকে চিনি। তাই নাকি? আগে থেকে পরিচয়? অনেক আগে থেকে। কোথায়? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। তুমি না চিনলেও আমি তোমাকে ঠিকই চিনতাম। কি করে? ভাইয়া ডাকছেন, এক মিনিট। তারপর কেমন আছো দিলরুবা? ভালো, আপনি কেমন আছেন? আমাকে তুমি করে বলো। না না, আপনি কত শিক্ষিত। শিক্ষা অশিক্ষা নয়, বয়সে আমরা প্রায় সমানই হব। তুমি কি করছো? আমি এবার আয়ের পরীক্ষা দিয়েছি। আচ্ছা, আশা করি রেজাল্ট ভালোই হবে। মাহমুদ ভাইয়ের উৎসাহ আর মাঝে মাঝে মাহমুদ ভাই পড়া দেখিয়ে দিতেন, এতে আমার খুব উপকার হয়েছে। তাই নাকি? মাহমুদ ভাই তোমাকে পড়া দেখিয়ে দিতেন? আমি কি মিথ্যে বলি? মাহমুদ ভাই এত সুন্দর করে পড়া বুঝিয়ে দেন না। মাসু, মাসু, আরে দিলু, ইনি লায়লা। ও লায়লা, মানে ভাইয়ার স্যারের মেয়ে। জি, কিছু মনে করবেন না, আমরা ওর সাথে একটু বেশি ঘনিষ্ঠ তো। না না, তাই- মনে করবো কেন? তোমার নাম বোধহয় হাসান। জি,
আপনি এসছেন, খুব খুব খুশি হলাম। বসুন। ভাই আপনাদের নাস্তা টেবিলে ডাকছেন। চলো দিলু। জি চল। বলো, প্রত্যেকটা হিসাব এত গরমিল হচ্ছে কেন? আমার জানা মতে গরমিল হবে স্যার, কথাটা বিশ্বাস করতে আমার খুব কষ্ট হচ্ছে স্যার। তুমি কি মনে করো আমি মিথ্যে বলছি? জি স্যার। জি না স্যার, জি না স্যার, আপনি মালিক, আপনি মিথ্যা বলবেন কেন? একটু বোঝার ভুল টুল হতে পারে, এই আর কি স্যার। আমার ভুল ধরতে শোনা, চাকরি নট করে দেবো। সাফ সাফ বলো, এমন ঘটছে কেন? স্যার খুব বেশি একটা গরমিল হয়নি স্যার, এই কিছু কিছু বাড়তি খরচা হয়েছে এই আর কি। যেমন ধরুন, এই আপনার বড় কুটুম মাখন স্যার গিয়ে বলল উনি বউ বাচ্চা নিয়ে চাইনিজ খেতে যাবেন, তারপর হয়তো বললেন যে নদীর পারে হাওয়া খেতে যাবেন, তখন তো মুখের উপর না বলতে পারি না, শত হলেও আপনার বড় কুটুম স্যার। স্যার ধরুন মাখন স্যার কোল্ড ড্রিঙ্কস বা বাড়ি কিছু নাস্তা খেতে চাইলেন, তখন কি না দিয়ে পারি স্যার? বুঝেছি, তোমরা মাখনের পেছনে 10 টাকা খরচ করে অন্যান্য খাতে 20 টাকা লিখে রাখছো এবং ভাগে যোগে বেশ ভালোই খাচ্ছ। মিথ্যা কথা বললে জিভ খসে পড়বে স্যার। কার? ম্যানেজার সাহেব তার নিজের জীবের কথাই বলছেন স্যার। শোনো, এবারের মতো আমি মাফ করে দিলাম। ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে কিন্তু রক্ষা থাকবে না। পরিষ্কার শুনে রাখো, মাখন হোক আর মাখনের আপাই হোক, ওদের পেছনে 50 পয়সা যদি খরচ করেছো, তোমাদের বেতন থেকে কেটে দেবো, মনে থাকবে? এবার যাও। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে দুলা ভাই, দুলা ভাই, মিয়া মাখন, দুলা ভাই, তুই কি ভেবেছিস তুই দুনিয়া একমাত্র বুদ্ধিমান? কি যে বলেন দুলা ভাই, আমি তো অলওয়েজ আপনার ব্রেনই চলি, আমার নিজের ব্রেন বলে কিছু আছে নাকি? তুই মোকসেদ, কালাম, ফরিদ এদের কাছে কমিশন খাচ্ছিস আর ওদের কষ্টের হাজারো ইতিহাস আমার সামনে তুলে ধরে ওদের বেতন পাড়িয়ে নিচ্ছিস। শাখের করাত যেতেও কাটছো, আসতেও কাটছো। আমাকে বোঝা, পার্সেন্টেজ, কমিশন এগুলো কি বোঝা? ওহো, এই কমিশন, কমিশন মানে হলো কি ওই মুনাফা জাতীয় একটা শব্দ দুলা ভাই। সেই মুনাফা মালিকের না ফড়িয়ার? আমি ঠিক বুঝলাম না দুলা ভাই। বোঝো না? তুই ওদের আর আমার মাঝখানে ফড়িয়া হয়ে, দালাল হয়ে আমাকে ঠকাচ্ছিস। আমাকে আপনি দালাল বললেন দুলা ভাই? না, তোকে দালাল বলবো না, আলালের ঘরের দুলাল বলবো। কথাটা আমার সেন্টিমেন্টে লাগলো দুলা ভাই। সেন্টিমেন্ট নালায়েক, পায়ে ধরলেই 100-200 টাকা দেই, একটু নাকি কানলা কানলেই বেতন বাড়িয়ে দিই, এরপর তুই কমিশন খাস? নালায়েক, এখন তোর কি করা উচিত? আপনি বলেন। তোকে জেলে পাঠানো উচিত। দোহাই দুলা ভাই, আমাকে জেলে পাঠাবেন না, পুলিশ দেখলে এমনি আমার ঠ্যাং কাঁপে, এমন ঘটনা ঘটবে না দুলা ভাই। পাছা, ক্ষমা পেলাম। এবারের মতো পেলি, এরপরে যদি আবারও করিস তাহলে এই ঠান্ডা মঞ্জিল থেকে ঘাড় ধরে পার করে দেবো। ইয়ে দুলা ভাই, ঠান্ডা মঞ্জিল থেকে চলে গেলে মিতু, ময়না সবাই না খেয়ে থাকবে। তোর অপরাধে ওরা শাস্তি পাবে কেন? বেগম, ময়না, মিতু এখানেই থাকবে, মনে রাখিস, এটা আমার লাস্ট ওয়ার্নিং। থ্যাংক ইউ দুলা ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি কামরান বেগ না? স্যার চিনতে পেরেছেন বলে আমি খুব খুশি হয়েছি। বসো বসো বসো। আমার মেমোরি যদি আমাকে বিট্রে না করে, তাহলে আমি যখন মাস্টার্স ফাইনাল ইয়ারের ছাত্র তখন তুমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, ঠিক না? স্যার আপনার মেমোরি খুব স্বাদ স্যার। আশ্চর্য, তুমি আমাকে এত সার সার করছো কেন? আর ছাত্র জীবনে তুমি তো আমাকে আহমেদ ভাই বলতে। আপনি কত প্রতিভাবান লোক স্যার। আমি তো স্যার কোন রকম অনার্সটা কমপ্লিট করি, লেখাপড়ার পার্ট চুকিয়ে দিয়েছি। আপনি এদেশের প্রখ্যাত বিজ্ঞানী, খ্যাতিমান গবেষক। আরে কি যে বলো। জগলল, জগলল, জি ভাইজান, এখানে চা নাস্তা দাও। দিচ্ছি। তারপর এখন কি করছো কামরান? বিজনেস স্যার। বাবা তো বিজনেসম্যান ছিলেন, অবশ্য তিনি চাইতেন আমি বিজ্ঞানী হই, কিন্তু পারলাম না স্যার। ও, তো
তা তোমার ব্যবসাটা কিসে? MM এন্টারপ্রাইজ। MM এন্টারপ্রাইজ। বুঝতে পেরেছি স্যার, আমার জেনারেল ম্যানেজার ফয়সাল মীর আপনাকে সবকিছুই জানিয়েছে। ফয়সাল যে জন্য এসেছিল, তুমিও কি সেই জন্য এসেছো কামরান? আপনি বুদ্ধিমান স্যার। আমার যে বলবার কিন্তু আমি ফয়সালকে বলে দিয়েছি, আমার আর নতুন করে কিছু বলবার নেই। স্যার, ফয়সাল ছেলে মানুষ, ও আপনার গুণের সঠিক মর্যাদা দিতে পারেনি স্যার। আমি স্যার ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। ফয়সাল যদি স্যার আমাকে একটু জানাতো যে আপনার কাছে আসবে, তাহলে কি স্যার আমি ওকে আসতে দেই? আমি নিজেই তো আসতাম স্যার। নাও কামরান। থ্যাংক ইউ স্যার। থ্যাংক স্যার। আমি জানি স্যার আপনি আমাকে ফিরিয়ে দেবেন না স্যার। কামরান, এক কথা বারবার বলতে ভালো লাগে না। আমি খুব খুশি হব তুমি যদি তোমার কেমিক্যাল প্ল্যান্ট ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলো। সরি স্যার, আমারই ভুল হয়ে গেছে। এত বছর পরে দেখা, প্রথমে আমার এই বিষয়ে আলাপ করাটা ঠিক হয়নি স্যার। আমি আবার আসবো স্যার। নিশ্চয়ই আসবে। আসি স্যার। হ্যাঁ, এসো। তবে ভবিষ্যতে আসলে তোমার এই কেমিক্যাল প্ল্যান্ট নিয়ে কোনো আলাপ করবে না আশা করি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, তোমরা আরেকটু ভাবো। অনেক ভেবে দেখেছি, অনেক চেষ্টাও করেছি স্যার। আপনার কাছে কি আবার আসবো স্যার? আমি মেসেজ দেবো। আসি স্যার। প্রফেসর সৈয়দ আহমেদ অপমান আপনাকে? স্যার, আপনি যদি অনুমতি দেন তো প্রফেসর সৈয়দ আহমেদকে আমি দুনিয়া থেকে একেবারে... ফয়সাল, তোমাদের মতো মাথা গরম ইয়াং ম্যানদের নিয়ে হচ্ছে যত সমস্যা। কোথায় কোথায় তোমরা অমুককে ধরো তমুককে মারো, আমার নির্দেশ ছাড়া বদরুদ্দিন ঢালিকে তোমরা হত্যা করেছো। জানো এর পরিণতি কি হচ্ছে? কিন্তু স্যার, ব্যাপারটা তো ধামাচাপা পড়ে গেছে। পেপারের এক কোণে একটুখানি ছাপা হয়েছিল কে বা কারা জনৈক বদরুদ্দিন ঢালিকে হত্যা করেছে। তুমি এই বুদ্ধি নিয়ে আমার এত বড় কোম্পানির জেনারেল ম্যানেজার করছো? সরি স্যার। চোখ কান খোলা আছে? জি স্যার, আমরা খুব সতর্ক। পথে ঘাটে কাউকে কি চোখে পড়ে? হই না, তেমন কাউকে তো স্যার চোখে পড়ে না। এসো আমার সঙ্গে। ওরা কারা স্যার? ওরা কারা এটা যদি তুমি জানতে, তাহলে তুমি হতে আমার বস আর আমি হতাম তোমার জেনারেল ম্যানেজার। আমার নির্দেশ ছাড়া, ইয়েস, আমার নির্দেশ ছাড়া আর কাউকে খুন করবে না। মনে রেখো, আমাদের পিছনে লোক লেগেছে। মাখন, জি আপা। দেখ তো হাতটা কেমন হয়েছে, ভালোই। দেখে বল। না আপা, এই হাত গহনা এসব দেখলে নিজেকে খুব ছোট লাগে আপা। কেন ছোট লাগে কেন? আমাদের এতদিনের ফ্যামিলি লাইফ, শখ থাকা সত্ত্বেও ময়নাকে হার গহনা এসব বানিয়ে দিতে পারলাম না তো। ঠিক আছে ঠিক আছে, ময়নাকে এবার ভালো দেখে একটা হার বানিয়ে দেব। ইয়ে আপা, আজকাল আমার অনেক বন্ধু বান্ধব গলায় চেন পড়ছে। থাক, আমারটা না হয় থাক। এমন কিছু শখ আছে যা মুখে ফুটে বলতে নেই। ঠিক আছে, তোকেও একটা চেন বানিয়ে দিবে। তা তোর দুলা ভাই চিটাগাং থেকে পরশু আসছে না? হ্যাঁ, পরশুই আসবে। ওয়ালাইকুম আসসালাম। বসুন, সবাই বসুন।
স্যার হঠাৎ বড় সাহেবের তলব পেয়ে আমরা একেবারে কি হন্তদন্ত হয়ে এসেছি স্যার। দুলাভাই চিটাগং হ্যাঁ, তলব স্বয়ং আমার। বাঁচা গেল স্যার, আমরা তো চিন্তায় চিন্তায় শুকিয়ে গেছি স্যার, দম যায় আর আসে। আমি যদি বলি দম আজ যাতায়াত করবে না, দম এক জায়গায় আটকে থাকবে। আপনার কথাটার মধ্যে মাখন স্যার একটা বড় মাহাত্ম্য আছে। অবশ্যই আছে। আমার মান সম্মান ঠেলতে ঠেলতে কোথায় নিয়ে গেছেন জানেন? আচ্ছা, কমিশন আমি খাই, এই কমিশনের একটা অংশ আপনাদের থাকে না? কি বলুন, অংশ থাকে না? জি স্যার, থাকে থাকে বলি তো স্যার আমরা বেঁচে আছি। তাই যদি হয় তাহলে একবার না ভাবলেন আপনাদের কথা, না ভাবলেন আমার কথা। আচ্ছা, দুলাভাইয়ের কাছে সব ফাঁস করতে গেলেন কেন? স্যার এ ছাড়া কোনো উপায় ছিল না। চারিদিকে আমাদেরই দোষ স্যার। আপনাকে কমিশন না দিলে স্যার আমাদের উপরি আয় বন্ধ হয়ে যায়, আবার মালিক জানতে পারলে চাকরি নট হয়ে যায়। আহ ফরিদ, মাখন স্যারের কি দোষ? উনি তো আমাদের জন্য কম চেষ্টা করেন না। দোষ করলেই কি আর না করলেই কি, মালিকের প্রফিট পায় কোটি কোটি টাকা, আর যত দোষ সব আমাদের মতো শ্রমিক কর্মচারী। কি ব্যাপার, আপনাদের কণ্ঠে বিদ্রোহের আওয়াজ শোনা যাচ্ছে? ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হলে তো শোনা যাবেই। আপনি তো স্যারের দালাল, দরকার পড়লে স্যারের কাছে প্রতিবাদ করুন। দেখুন, আমি আপনাদের সবার চাকরি খেয়ে নেব। মাখন স্যার, কথায় কথায় চাকরি নট করার ডর দেখাইবেন না। আমরা শ্রমিক, কাম করতে জানি, এখানে চাকরি গেলে না খেয়ে থাকুন না। আহ, তোমরা কি শুরু করলে বলো দেখি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি ঠিকই বুঝতে পারছেন ম্যানেজার সাহেব, আপনি মাখন স্যারের সাথে তলে তলে একটা গুড সম্পর্ক রাখেন। চলমক স্যার, যা বলার স্যারকেই বলবো, চলেন। আহা, বসুন বসুন বসুন। আমি বলছিলাম কি, আমাদের নিজেদের মধ্যে এমন বিবাদ বাঁধিয়ে। মাখন স্যার, বছরে আরেকটা করে বোনাস বাড়িয়ে দেওয়া যায় না? এটা একটা ব্যাপার হলো নাকি? ও, আমার মধ্যে টেলিফোন এসছে। ম্যানেজার সাহেব, জায়গা মতো ঘা মারলাম। মাখন স্যার ভীষণ ভয় পেয়ে গেছে, আর এই সুযোগে বোনাসের ব্যাপারটাও বাগিয়ে নিলাম। বলো, হ্যাঁ? এই সমস্ত কাম কাজ স্যার আপনার কোনো জুরি নাই, আপনার সাংঘাতিক ব্রেন আছে স্যার। ব্রেনের দেখেছ কি? মনে রেখো, এই কালাম ম্যানেজার সহজ চিজ নয়। মাখন যদি চলে ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। জগলুল, জি ভাইজান। 30 লক্ষাধিক টাকার অবৈধ কেমিক্যাল সহ এমএম কেমিক্যাল প্ল্যান্টের 4 জন গ্রেফতার। বলেন কি ভাইজান? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো কামরান। কামরান, তোমার কেমিক্যাল প্ল্যান্টের নামটা যেন কি? এমএম কেমিক্যাল এন্টারপ্রাইজ। আমি তো স্যার আমার কার্ড বোধহয় আপনাকে দিয়েছি। এটা পড়ো। ও কিছু না স্যার, কম্পিটিশনের যুগ, একটা শত্রুতা। আমি স্যার ওয়াইকে এন্টারপ্রাইজেসের মালিক শফিউল্লাহ পাটোয়ারি আমার অনেক দিনের প্রতিদ্বন্দ্বী। আমাকে স্যার ছোট্ট একটা ল্যাং মেরে দিল। তোমার 30 লক্ষ টাকা খোয়া গেল, অথচ তুমি বলছো কিছু না। আমি আশ্চর্য হচ্ছি যে এরকম একটা বাজে খবর পেপারে ছাপা হয়েছে, অথচ তুমি নির্বিকার। স্যার 30 লক্ষ টাকা এটা কোনো ব্যাপারই না স্যার। বাদ দেন স্যার ওসব কথা। আমি স্যার আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ব্যাপারটা আমি কিন্তু বুঝলাম না। স্যার আমি অনেক চিন্তা করে দেখলাম, আপনি যে গবেষণা করছেন তাতে আপনার অফুরন্ত মনোযোগের প্রয়োজন। আমি আমার অ্যাডভাইজারের জন্য অন্য কোনো এক্সপার্টকে খুঁজে নেব। আসি স্যার। সালাম। ওয়ালাইকুম আসসালাম। এরা এরা শুধু ক্রিমিনালই নয়, এরা হচ্ছে জাতির কলঙ্ক। ওয়ালাইকুম আসসালাম। আপনি
আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে আপনি চিনবেন না স্যার। ও, আপনি গোয়েন্দা বিভাগের লোক? জি স্যার। বসুন। আপনার জন্য কি করতে পারি বলুন। একটু আগে যে লোকটি বেরিয়ে গেলেন তার সম্পর্কে কিছু তথ্য আমার প্রয়োজন স্যার। ও, ওর নাম হচ্ছে কামরান বেগ। বহুদিন আগে একসময় আমার ডিপার্টমেন্টে পড়তো। প্রায় 20 বছর পর দেখা। গত সপ্তাহে একবার এসেছিল। স্যার কিছু মনে করবেন না, আপনি দেশের একজন প্রখ্যাত বিজ্ঞানী, ওই ভদ্রলোককে প্রশ্রয় দেওয়া আপনার জন্য ঠিক হবে না স্যার। ও, বুঝতে পেরেছি। কামরান বেগ সম্পর্কে আরো কিছু তথ্য আপনাকে দিতে পারলে আমি খুশি হতাম। আসলে অবৈধ ব্যবসায়ী আর চোরা কারবারি কখনই কারো বন্ধু হতে পারে না। স্যার আসি স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু কিছু লোক আছে ফয়সাল, যারা জীবনে আদর্শ আর আত্মহংকার নিয়ে বেঁচে থাকে। তারা জীবনে কিছু করতে পারে না। প্রফেসর আহমেদ আমাকে একরকম অপমান করেই তাড়িয়ে দিয়েছেন। স্যার, আপনাকে অপমান আমি সহ্য করব। কি করবে? আমি জানি প্রফেসর সৈয়দ আহমেদ অত্যন্ত শিক্ষিত লোক। আপনি তো স্যার আবার ফোন খারাপই পছন্দ করছেন না। আপনি যদি অনুমতি দেন তো একটা পদ বের করতে পারি। দেখো ফয়সাল, প্রফেসর আহমেদকে নিয়ে আমি আর সময় নষ্ট করতে রাজি নই। ফরগেট ইট। আমাদের নেক্সট কেমিক্যাল শিপমেন্টের কি হলো? স্যার, আগের শিপমেন্টের ব্যাপারটি নিয়ে তো কেলেঙ্কারি হয়ে গেল। 4 জন অ্যারেস্ট হলো, পত্রিকা সবকিছু ছাপা হলো। এবারে শিপমেন্টে স্যার আমি স্বয়ং থাকতে চাই। কাগজে একটু লেখালেখি হলো বলেই তুমি ঘাবড়ে গেলে? তুমি চিটাং গেলে ঢাকায় কে দেখবে? তাহলে স্যার? কামরান বেগ কোনো কাঁচা কাজ করে না। এবারে শিপমেন্টে এমন কিছু থাকবে না যা তোমাদেরকে চিন্তা করতে হবে। স্যার, আমি আপনাকে আবারও জিজ্ঞেস করে নিই, প্রফেসর সৈয়দ আহমেদ যে আপনাকে অপমান করলেন, আমরা কি তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাব না? আপাতত না। খুশি, তোমার একটা জিনিস আমার খুব আশ্চর্য লাগে। কি লাইলা আপু? তুমি পড়ার টেবিলে বসো কম, অথচ এত ভালো রেজাল্ট করো কি করে? আসলে আমি যখনই পড়ি খুব মনোযোগ দিয়ে পড়ি। ভালো, লেখাপড়ার সময় লেখাপড়া। জানো, তোমার এই গুণের কথা আমি সেদিন মাহমুদ ভাইকে বলেছি। মাহমুদ ভাইয়ের কাছে এসব আবার বলতে গেলে কেন আপু? উনি কি মনে করবেন? কি মনে করবেন? মানুষের ভালো দিকগুলোর প্রশংসা সবাই করে। তুমি এভাবে প্রশংসা করলে ওনার সামনে যেতে আমার লজ্জা করবে। বোকামি, লজ্জা করবে কেন? মাহমুদ ভাই খুব ইন্টেলিজেন্ট, তবে অহংকারী নয়। জানো লাইলা আপু, আমার ছোট মামাও না খুব ইন্টেলিজেন্ট, ওনারও কোনো অহংকার নেই। না ঠান্ডা মিয়া, তোমার কোনো সাহায্য তো আমি আর নেবই না। বরং যত তাড়াতাড়ি পারি তোমার ঋণ আমি শোধ করে দেওয়ার চেষ্টা করব। তুমি আমাকে শুধু ব্যবসায়ী ভাবলে? আমার ভেতরে যে একটা নরম মন আছে তাকেও ভেবে দেখে না। ভাবির এই বিপদের সময় আমাদের চুপ করে বসে থাকবো তুমি কি করে ভাবলে? হ্যাঁ, আমাকে ঋণী করো না ঠান্ডা। তোমার ভাবির চিকিৎসার একটা ব্যবস্থা হবেই। তোমার সাহায্যের জন্য কোনো কিছুই ঠেকে থাকবে। বলো, যত পারো বলো। ঝগড়া আজ আমি করবো না। ভাবির এই বিপদের দিন না হলে ঝগড়া কাকে বলে আমি তোমাকে দেখেই না। চা খাও, আর অন্য কোনো কথা থাকলে বলো। চা খাবো। তবে তুমি কথা দাও, ভাবির এই বিপদের দিনে আমার উপর থেকে তুমি তোমার সব মান অভিমান উঠিয়ে নিয়েছো। প্লিজ ঠান্ডা, এমনিতে আমি নানা ঝামেলায় আছি। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমি তোমাকে জানাবো।
খুশি, খুশি, এই খুশি, কি ঠাকুর ভাই? আমার ঘরে কে ঢুকেছিল? আমি ঘর গুছাতে এসেছিলাম। কেন, কিছু হয়েছে? আমার আমার বিছানার নিচে এক টুকরা কাগজ ছিল, সেটা কোথায়? ও কাগজটাতে একটা ওষুধের নাম লেখা ছিল। আমি লাইলাপুকে দিয়ে দিয়েছি। লাইলাপু পরে সাথে সাথে ছিঁড়ে ফেলেছে। আর কি রাগ! আমার ঘরের জিনিস লায়লাকে কে দিতে বলেছে? আর যদি কোনোদিন এরকম বেয়াদবি করো তো এক চড় মেরে। সরি সরি খুশি, আমার রাগটা একটু বেশি। হ্যালো, ঠান্ডা স্পিকিং। হ্যাঁ, ও তুমি তা ভালো আছো? কি অনেকদিন দেখা সাক্ষাৎ নাই, এবার চলে এসো না। সংসারের সুখ শান্তি নষ্ট করে এই যন্ত্রটা, এটাকে আমি আজ আছাড় মেরে ভেঙে ফেলবো। ভাঙো ভাঙো, ভেঙে কেন? গেল। কি করবেন? কি করবেন? কার সাথে এত মিষ্টি মিষ্টি কথা? ইনকাম হ্যাঁ? ট্যাক্স উকিলের সাথে কথা বলছিলাম। ব্যবসার কথা এত মিষ্টি মিষ্টি করে বলার দরকার কি? এতে কি কারো মনে সন্দেহ হয় না? যাদের মন ভরা সন্দেহ, কেতো কথা তো সন্দেহ হয়। মায়না, মায়না বেগম, জি দুলা ভাই, ভালো করে মশলা দিয়ে পান নিয়ে এসো, জোড়া খেলি। ঠিক আছে দুলা ভাই। জোড়া খিলি। ভাবি কেমন আছেন? ভালো না, বিদেশে চিকিৎসা করাতে হবে, কিন্তু করিম এত টাকা কোথায় পাবে? আপনি কিছু ধার দিতে পারেন না? না পরিবানু, ওর কিছু থাক আর না থাক আমার কাছে আর হাত পাতবে না। প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আগে যা সাহায্য করেছি সেটা নাকি ফেরত দেবে। যাদের এত অভাব তারাই এত অহংকার করে কি করে? ওইটা আমারও মাথায় ঢোকে না পরিবানু। দুলা ভাই, হুম আপনি পান। হুম, আমাকে এক খিলি দিলে হয় না? খুশি, তুমি তো আমার চাকরি খাবে দেখছি। কেন, কি হয়েছে জগলুল চাচা? তোমার চাকরি খাবার মতো এমন আবার কি কাজ করে ফেললাম? আমার অর্ধেক কাজ তুমি করে রাখো। এটা তুমি রেগে যাচ্ছ কেন জগলুল চাচা? তোমারই তো মজা, তোমার কাজ কমে গেল। কাজ কমে গেলে আমার নিজেকে বড় অপরাধী মনে হয়। ভাইজান আমাদের জন্য এত করেন, আর আমি কাজ করব না, এ হয় না খুশি। সোয়েব চাচার এখানে আমিও থাকি। আচ্ছা, আমি যদি কাজ না করি তাহলে তাহলে আমার নিজের কাছে অপরাধী মনে হবে না? তুমি কাজ করো, এই কথা ভাইজান জানলে তোমার উপরে ভীষণ রাগ করবেন। তোমার কাজ শুধু লেখাপড়া করা। ঠিক আছে, কাজ নয় একটু কমিয়ে দিব। আসলে আমরা গ্রামের মেয়ে তো, কাজ ছাড়া থাকতে পারি না। কমিয়ে দিব। ইকবাল, জি, তুই ঢাকায় ট্রান্সফার হয়ে এলি, আমার ভীষণ শান্তি লাগছে রে। কিন্তু তোমার এই অবস্থা তো আমার ভালো লাগছে না আপা। আমি আর কদিন, তোদের কাছে আমার একটা অনুরোধ, আমি দেশে মরি আর বিদেশে। অমন কথা মুখে এনো না তো মাহমুদের মা। আমার কিছুই ভালো লাগছে না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, নুপুরের বিয়ে দেখে যেতে না পারলে আমি মরেও শান্তি পাবো না। আপা, নূপুরকে নিয়ে তুমি ভেবো না তো। মাসু, আয় বাবা আয়, আমার কাছে এসে বস। তোর মুখটা এত মলিন কেন রে? কোত্থেকে এলি? দুটো টিউশনি জোগাড় করেছি, এক ছেলে ক্লাস 3-তে, অন্য ছেলে ক্লাস 5-এ। নিজের লেখাপড়া বাদ দিয়ে টিউশনি করতে হবে না। আমি ওই বাড়ির ছেলে বাবা, মার এত বড় অসুখ, আর আমি চেয়ে চেয়ে দেখবো? ভেবো না, ইন্টারমিডিয়েটে ঠিকই আমি ভালো রেজাল্ট করব। দুটো টিউশনি করে তুই নিজে পড়ছিস কখন বাবা? ইচ্ছে থাকলে সময় বের করে নেওয়া যায় মা। আমি আগে যে সময়টা ব্যান্ড গ্রুপ বানাবার জন্য, থ্রিলার লেখার জন্য, ইঁদুর মারার কল তৈরি করার জন্য ব্যয় করতাম, আমি এখন সেই সময়টা টিউশনিতে ব্যয় করব। তুমি সুস্থ হয়ে উঠলে মা, আমি আবার নতুন কোনো কাজে হাত দেব।
এতটুকু বাচ্চা ছেলে, মায়ের জন্য কি দরদ। আর আমার কোনো দুঃখ নেই, এখন আমি শান্তিতে মরতে পারবো। আবা, তোমার মুখে শুধু মৃত্যুর কথা। ভাই হিসেবে আমারও তো একটা কর্তব্য আছে। আমি আমার সাধ্যমতো কিছু জোগাড় করবো আপা। বিউটি অ্যান্ড ফেয়ার ত্বকের ভেতর মেলানিনের বিস্তার রোধ করে। এর দুটি সানস্ক্রিন সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে আর বাকি হ্যালো, হ্যাঁ হ্যাঁ, সৈয়দ আহমদ বলছি। হ্যাঁ, ও শায়লা, হ্যাঁ হ্যাঁ, কি খবর? ও কেমন আছো? ভালো? হ্যাঁ হ্যাঁ, লাইলা ভালো আছে। জাফর, ও আজকাল ইদানিং খুব একটা বাড়ি থেকে বেরোয় না। আর ওই কুশিকে পেয়ে লাইলার সময় বেশ ভালোই কাটছে। হ্যাঁ, শোনো, ওই কি বলছিলাম, ওই ওই যে মামুদের মাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে, প্রায় 6-7 লাখ টাকা লাগবে। কোত্থেকে যে টাকা পয়সা ওরা জোগাড় করবে। হ্যাঁ হ্যাঁ, তো তোমার শরীর সব ভালো তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, শরীরের প্রতি নজর রাখো, কেমন? আচ্ছা রাখি। আচ্ছা আচ্ছা, খোদা হাফেজ। আচ্ছা দিলরুবা, সত্য করে বলতো, করিম ভাইদের কেউ কোনোদিন তোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেছে কিনা? না মা, ও বাড়ির কেউ কখনো আমার সাথে খারাপ ব্যবহার করেনি। তার মানে ওরা তোকে এখনো পছন্দ করে? থাক না মা, ওসব কথা বলে কি লাভ? যা হবার তা তো হয়েই গেছে। একটা কথা আমার মাথায় ঢুকতেছে না, তোকে যদি ওরা পছন্দই করে থাকে তাহলে তোর বাবাকে ফিরিয়ে দিলেন কেন? আচ্ছা মা, ওরা আমাকে পছন্দ করে বলেই যে পাত্রী হিসেবে পছন্দ করবে এমন কথা তো কখনো বলেনি। ইস, তোর বাবা সব পণ্ড করে দিল। আমি থাকলে এরকম হতো না। আমি আরেকবার চেষ্টা করব। না মা, এভাবে আমাকে বারবার অপমান করবে না, আর তোমরা নিজেরাও অপমানিত হতে যাবে না। করিম ভাইদের এত অভাব, তারপরে কত ডাট। থাক মা, ওরা ওদের অহংকার নিয়েই থাক। আমিও মনে করি সম্মান চলে গেলে সবই চলে যায়। ওরা আমার বাবাকে অপমান করেছে, আমি ওদের কখনো শ্রদ্ধা করতে পারবো না। আসাম, কিছু বলবে ভাইয়া? হ্যাঁ, তুই নতুন চাকরিতে জয়েন করলি, এতদিন একটানা ছুটি কাটাচ্ছিস কেন? মার অসুখ ভালো না হওয়া পর্যন্ত আমি চিটাং যাচ্ছি না ভাইয়া। এরকম করলে তো তোর চাকরিটাই চলে যাবে। প্রাইভেট কলেজ, কমিটি অন্য কোনো টিচার নিয়ে নেবে। না ভাইয়া, কলেজ কমিটি আমাকে পছন্দ করেন, আর তাছাড়া প্রিন্সিপাল স্যারও আমাকে যথেষ্ট স্নেহ করেন। কাজেই কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। এত রাতে ফিরলি যে? টিউশনই সেরে এলাম। একজন ঢাকায় পড়ে আছে, আর একজন ইন্টারমিডিয়েটের ছাত্র হয়ে টিউশনি করছে। এতে করে এমন কি উপকার হবে? ভাইয়া, টাকা পয়সা দিয়ে হয়তো আমরা খুব একটা সাহায্য করতে পারবো না, কিন্তু তারপরেও মনের একটা সান্ত্বনা থাকে যে অন্তত মার জন্য চেষ্টা তো করছি। তোরা সত্যি খুব ভালো রে। আমি এ বাড়ি বড় ছেলে, সব দায়িত্ব আমারই নেওয়া উচিত, কিন্তু আমি কিছুই করতে পারছি না। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ নিয়ে গেলেই যে আপা ভালো হয়ে যাবেন এই নিশ্চয়তা কি? তাই বলে চিকিৎসা করতে হবে না? আমি চিকিৎসা করাতে না করছি নাকি? আমি বলছি আমাদের অল্প আয়, সামান্য কিছু টাকা ব্যাংকে জমা আছে, এ টাকা দিলে আমাদের ভবিষ্যৎ কি হবে? না নিলে তুমি যাই বলো, আমার একটা কর্তব্য আছে। কর্তব্য কি? তোমার ফুপির অনেক বড় অসুখ হয়েছে আব্বু। ভালো করবে? হ্যাঁ, ভালো হবে। তুমি আল্লাহর কাছে
তোমার ফুপির জন্য দোয়া করো। আমি বলছিলাম ওরা তো চেষ্টা করছে, যদি জোগাড় করতে পারে তুমি টাকাটা দিও না। না নিলা, তা হয় না। আপা আমার জন্য কম করেনি, আমি আমার কর্তব্য করব। কি তুমি কি থামবে? আমি আর এই পরের বাড়িতে পড়ে থাকতে পারবো না। আমার বোন দুলাভাইয়ের বাসা পোল ভাবছে কেন? এতদিন ঘর করলাম, নিজের কোনো একটা সংসার হলো না। কেন আমার বোন দুলাভাইয়ের বাসায় খাওয়া দাওয়া তোমার কোনো অসুবিধা হচ্ছে নাকি? খবরদার, খাওয়া নিয়ে খোটা দেবে না। কেন আমার বোনের বাসায় আমার দুলাভাইয়ের বাসায় খাবে খোটা দেবো না? না, আয় রোজগার করতে পারে না মেরুদণ্ডহীন পুরুষ। মেরুদণ্ড? কি তুমি আমাকে কি বললে? আমি মেরুদণ্ডহীন? তুমি জানো না ময়না, আমি যে কোনো মুহূর্তে তোমাকে এই বাসা থেকে তাড়িয়ে দিতে পারি। দাও দাও, তাই দাও, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। মাখন, দরজা খোল। খুলছি আপা। কিরে, এই রাত দুপুরে তারা ঝগড়া করে কাটাবি নাকি? না আপা, ওই সাংসারিক আলাপ আলোচনা হচ্ছিল। আমাদের দুজনের মধ্যে খুব মিল তো। মিল? মিল থাকলে সাংসারিক আলাপ করতে কেউ এরকম রাত দুপুরে চেঁচামেচি করে? কি হয়েছে ময়না? আপা, আমি আর পারছি না আপা, যখন তখন মিতুর বাবা আমাকে অপমান করে, যা তা বলে। মাখন, ওর সাথে চেঁচামেচি হামি তামি করলে বীর পুরুষ হওয়া যায় না। এই আমি সাবধান করে দিয়ে গেলাম, আর যেন আমি ঝগড়াঝাটি না শুনি। আচ্ছা আপা। আপার কাছে আমার দোষের কথা তো খুব বললে, তোমার কোনো দোষ নেই? দোষ আমার নয়, দোষ আমার কপালের। না হলে তোমার মতো চালকুমারের সাথে আমার বিয়ে হয়? ক্ষমতা না। স্যার, আপনার গবেষণার উপর আমাদের পত্রিকা একটি বড় ফিচার করতে চাই স্যার। ঠিক আছে, আগে গবেষণা তো শেষ হোক। যতটুকু অগ্রসর হয়েছেন তার উপরে একটি আর্টিকেল করতে চাই স্যার। হ্যাঁ, কিন্তু শুধু আমাকে নিয়ে লিখলে তো চলবে না। এই গবেষণায় ডক্টর মাহমুদেরও বিরাট একটা অবদান আছে। স্যার, আমরা ডক্টর মাহমুদের ইন্টারভিউ নিব স্যার। ঠিক আছে, ঠিক আছে, তোমরা না হয় কয়েকদিন পরে এসো। আপনি কথা দিলে স্যার আমাদের পত্রিকার প্রায়োরিটি থাকবে। প্রথম সাক্ষাৎকারটা স্যার আমাদের পত্রিকায় নিতে। ঠিক আছে, দেখা যাবে। তোমরা চা খাও। জগলু। স্যার, আর চা খাবো না, আসি স্যার আজকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, এত সার করো কেন? যা বলার বলে ফেলবে। ভেতরে কথা রাখা আমি মোটেও পছন্দ করি না। স্যার, আবার স্যার, বেরিয়ে যাও। স্যার, হ্যাঁ বলো শাহিন। ছেলেটি খুব ভালো স্যার, খুব সাদামাটা। আমার সাথে যখনই দেখা হয় তখনই বলে আমার চাকরির কি হলো। এই কোম্পানিতে কর্ম খালি নেই, তুমি জানো না? আমি আপনার সাথে কথা বলছি না, আমি স্যারের সাথে কথা বলছি। ঠিক আছে, ওকে তুমি নিয়ে এসো, আমি দেখবো এবং কথা বলবো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। শাহিন ছেলেটি খুব ভালো। আমার মোটেও পছন্দ নয়। ভয় কম, কথা ক্রমেই বেশি বলতে শুরু করেছে। ছেলেটি খুব সরল। তুমি নাইম না? মামা, মাখন মামা। নাইম, তুমি এখানে কোথায়? এই তো এই বাড়িতে থাকি। কি আশ্চর্য, মালিবাগে থাকো অথচ দেখা সাক্ষাৎ নেই। তা আপনারা কোথায় থাকেন? ওই তো সেকেন্ড গলির লাস্ট মাথায়, ঠান্ডা মঞ্জিল, দুলাভাই বাসা। তা তুমি কি করছো নাইম? আমি তো ডাক্তারি পাশ করেছি মামা, এখন একটি ক্লিনিকের সাথে যুক্ত আছি। বাহ, মাশাআল্লাহ, তুমি ডাক্তার হয়ে গেছে। তা তোমার বাবা মা কেমন আছেন? জি মামা, বাবা গত বছর মারা গেছেন। মাকে নিয়ে এখানে আছি, আসুন না মামা, মা আপনাকে দেখে ভীষণ খুশি হবেন। তার আগে তুমি আমার সঙ্গে যাবে। আপা যদি জানেন যে তোমার সঙ্গে দেখা হলো অথচ বাসায় নিয়ে গেলাম না, আপা কিন্তু ভীষণ ক্ষেপে যাবেন। মামা, অন্য একদিন গেলে হয় না? এসো তো, এসো, ওঠো।
আচ্ছা, আপা রাখি। আপা দেখো কাঠি নিয়ে এসেছি। তুমি নাইম না? জি খালাম্মা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, বেঁচে থাকো। বসো। আপা দেখছো, একই মহল্লায় থাকি অথচ দেখা নেই। একেই বলে রাজধানী। শাহানা আপা তো দিনাজপুরে থাকেন, তা কেমন আছে? জি খালাম্মা, মা ভালো আছেন। মা তো আমার সঙ্গেই থাকেন। বলো কি, শাহানা আপা ঢাকায় থাকেন? তা তুমি কি করছো বাবা? জি, আমি ডাক্তারি পাশ করে এখন একটি ক্লিনিকের সঙ্গে যুক্ত আছি। তোমাকে কত ছোট দেখেছি, আর তুমি ডাক্তারও হয়ে গেছো। দেখতে দেখতে সময় যে কিভাবে চলে যায়। তা বাবা বসো, হ্যাঁ, আমি তোমাদের খাওয়ার ব্যবস্থা করি, না খেয়ে কিন্তু যাবেন আজকে। না খালাম্মা, মা আমার জন্য না খেয়ে বসে থাকবেন। আরেকদিন এসে খাবো খালাম্মা। তোমার বাবা তো... জি খালাম্মা, বাবা স্ট্রোক করে মারা যাবার পর দিনাজপুরে আমাদের আপনজন বলতে আর কেউ নেই। তাই তাই মাকেও ঢাকায় নিয়ে এসেছি। খুব ভালো করেছো। তা শাহানা আপাকে একদিন নিয়ে আসবে, কেমন? জি। এই মাখন, তুই ওদের বাসা চিনে এসেছিস তো? শাহানা আপাকে দেখতে যাব। আমি বাসা চিনি আপা। আপনি গেলে মা ভীষণ খুশি হবেন। আজ আসি খালাম্মা। আচ্ছা আচ্ছা বাবা, আসি, আসসালামু আলাইকুম। আবার এসো বাবা। মামা আসি, আসসালামু আলাইকুম। ছেলেটা কত ভদ্র, মার প্রতি কত শ্রদ্ধা দেখলি? হ্যাঁ আপা, ও বাবাও খুব ভালো ছিলেন। তা হবে, কিন্তু ওকে তো জিজ্ঞেস করা হলো না ও বিয়ে করেছে কিনা। তুমি কথা ভাবে বুঝলে না? ও তো বললো ওর সাথে মা থাকে, বিয়ে করলে তো বউ কথা বলতো। তুই ঠিকই বলেছিস। তা আমাদের দিলরুবার সাথে নাইমের বিয়ের কথা ভাবা যায় না? কেন ভাবা যায়? অবশ্যই ভাবা যায় আপা। খুব সাবধানে থাকবে, কেউ যেন সন্দেহ করতে না পারে। আপনি কিচ্ছু ভাববেন না স্যার, ওরা সবাই আমাকে গভর্নমেন্ট বলেই জানে। তুমি ওদের কেমিক্যাল প্ল্যান্টের দিকে ভালো করে নজর রাখবে। ওদের অন্য সবগুলো ব্যবসায়ী তো স্যার 2 নম্বরের। সব খবর আমাদের কাছে আছে। তোমার উপর যে দায়িত্বটি দেওয়া হয়েছে সেটি সঠিকভাবে পালন করবে। কেমিক্যাল কোম্পানি টপ প্রায়োরিটি। ওকে স্যার, আমি লক্ষ্য রাখবো। ওকে। স্যার, এই কাগজে ডিটেলস লেখা আছে স্যার। ওকে, আমরা কি আপনার সঙ্গে থাকবো স্যার? না, তোমরা অফিসে যাও, 2 ঘন্টা পরে আমি আসছি। ঠিক আছে স্যার। বাবা, আমাকে ডেকেছো? ও হ্যাঁ হ্যাঁ, আগামী 2 সপ্তাহ তো তো ছুটি, তাই না রে মা? হ্যাঁ, কিন্তু কেন বাবা? তাহলে চল না, আমরা সবাই মিলে একটু চিটাগাং থেকে বেরিয়ে আসি। চিটাগাং গেলে তোর মাও খুশি হবে, আর তোর মাকে সঙ্গে করে আমরা রাঙামাটি কক্সবাজার বেরিয়ে আসতে পারবো। ও হ্যাঁ, দাও দাও দাও। লাইলাপু, তোমাকে চা দিই? না, আমি এখন চা খাবো না। বাবা, চিটাগাং গেলে তোমার স্টাডিতে কোনো ক্ষতি হবে না? আসলে একটানা কাজ করে একেবারে হাঁপিয়ে উঠেছি রে, তাই একটু বেরিয়ে আসতে চাই। ভাইয়া যাবে না? হ্যাঁ নিশ্চয়ই যাবে, আমরা সবাই যাব, খুশিও যাবে। সবাই চলে গেলে বাসায় কে থাকবে চাচা যান? কেন, জগলুল আছে না? জগলুল বাড়িতে থাকবে। চাচা যান, আসলে চিটাগাং গেলে আমার লেখাপড়ার খুব ক্ষতি হয়ে যাবে। ওরে বাবা, 3 দিনের জন্য চিটাগাং গেলে লেখাপড়ার খুব ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, তুই তো দেখি লেখাপড়ার ব্যাপারে ভীষণ সিরিয়াস। হ্যাঁ বাবা, ও ভীষণ সিরিয়াস। স্যার, কায়েতটুলিতে একটা সুন্দর অফিস দেখে এসেছি, 2 তলা বাড়ি। ভাড়া কত? ভাড়া খুব বেশি নয় স্যার, মাসে 25,000 টাকা স্যার। কমিশন? কমিশন স্যার ঠিক বুঝলাম না স্যার। বোঝো কালাম, তুমি ঠিকই বোঝো। বাড়িওয়ালা কত পাবে আর তোমাদের কত থাকবে? স্যার কি যে বলেন, এ বাড়ি ভাড়া নিয়ে কমিশন স্যার? কাজের কথা এসো, 25,000 টাকা ভাড়া দেবো। রুম কয়টা? স্যার ওই নিচের তলায় 4টা রুম স্যার, আর 2 তলায় 4টা। 8টা রুম দিয়ে কি করবো? স্যার ওই পাইকারেরা আসবে, থাকবে, সবজির স্যাম্পল রাখা যাবে স্যার। আর নিচের তলায় স্যার একটা বড় রুম রয়েছে, ওটাকে আমরা কনফারেন্স রুম হিসাবে ব্যবহার করতে পারবো। আইডিয়া। স্যার
ক্যান্সেল। স্যার, এত কষ্ট করে আপনার কথা মতো ওল্ড টাকা একটা অফিস ভাড়া করলাম স্যার। সবজির ব্যবসায় আমি ভালো প্রফিট পাচ্ছি না। প্রফিট যেখানে নেই, ঠান্ডা মিয়া সেখানে নেই। দুলা ভাই, আমি বলছিলাম কি, এই ওল্ড টাউনে আপনার একটা শক্ত ঘাঁটি থাকা দরকার, অফিসটা নিয়েই নেন। তোর লাভ? এটার মধ্যে অন্য কিছু ভাববেন না দুলা ভাই। একটা অফিস না নিলে আমার পোস্ট এবং স্ট্যাটাস কি এটা ঠিক স্টাফদের মধ্যে বোঝাতে খুব কষ্ট হয়। আমি নিজেও আমার বুঝতে কষ্ট হচ্ছে, ময়নাকেও বোঝাতে কষ্ট হয়। এইবার বুঝলাম অফিস নেওয়ার প্রয়োজনটা কোথায়। মাছের ব্যবসায় আমার বেশি প্রফিট, সোয়ারি ঘাটের আড়তি আমার যথেষ্ট। মাখন স্যার, আপনার কথা মতো অ্যাডভান্সও দিয়ে এসেছি, এখন উপায়? অ্যাডভান্স দিয়ে বলছেন না না দিয়ে বলছেন আমি জানি না, তবে আমি আপনাকে অ্যাডভান্স দিতে বলিনি। আমি তো কিছুই বুঝতে পারছি না ম্যানেজার সাহেব। এসব প্যাচ তুমি বুঝবে না ফরিদ। ঠান্ডা মিয়া প্রফিট ছাড়া এক পা ফেলে না, আর মিয়া মাখন আমাদের সঙ্গে কমিশনও খাবে, আবার ওইদিকে দুলা ভাইয়ের ভাও বুঝে চলবে। আপনি নাকি অ্যাডভান্সও দিয়ে এসেছেন? এখনো দেইনি। আরে আমি কি অত বোকা নাকি? তাহলে তো বললেন কেন? বললাম এটা বুঝতে তোমার আরো সময় লাগবে। চলো চলো, ওটা যাক। আপনি তো শিক্ষিত মানুষ, সবই বুঝেন। বোন ক্যান্সার অপারেশন ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। রোগীকে বিদেশ নিয়ে যেতে হবে, অপারেশন করতে হবে, এবং 1 মাসের মধ্যেই। সবই ঠিক আছে ডক্টর, দেখি কি করতে পারি। আপাতত এই মেডিসিনটা খাওয়ান। আর শুনুন, সিঙ্গাপুরের ডক্টর জন ডেভিড অত্যন্ত ভালো সার্জন, আমার সঙ্গে জানাশোনা আছে। আপনি যদি বলেন অপারেশন ওর হাত খুব ভালো, আমি তার সাথে যোগাযোগ করতে পারি। থ্যাংক ইউ ডক্টর, প্লিজ আপনি একটু যোগাযোগ করুন। তাহলে আজ আসি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ ডক্টর। স্যার স্যার, 3 নম্বর কেবিনে রুগী। কি হয়েছে? হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছে স্যার। ডক্টর মাহমুদের মায়ের চিকিৎসার টাকা জোগাড় হয়েছে কিনা জানতে পেরেছ? জি স্যার, 6-7 লাখ টাকার প্রয়োজন। আমার মনে হয় 1,02,000-এর বেশি টাকা জোগাড় করতে পারবে না। দেখো ফয়সাল, আমার মনে হয় ডক্টর সৈয়দ আহমদকে নিয়ে আমাদের চেষ্টা করে লাভ নেই। তুমি তার গবেষণা নিয়ে ব্যস্ত থাকো, তুমি ডক্টর মাহমুদের জন্য চেষ্টা করো। ঠিক আছে স্যার। ডক্টর বলেছেন যত শীঘ্র সম্ভব মাহমুদের মাকে বিদেশ নিয়ে যেতে। বোন ক্যান্সার, তাড়াতাড়ি চিকিৎসা করতে না পারলে ওর মা মারা যাবে। অপারেশন না হলে মাহমুদের মাকে বাঁচানো যাবে না। তুমি এই দুর্বলতাটাকেই কাজে লাগানোর চেষ্টা করো। তুমি খুব আদর্শবান, প্রতিভাবান। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর তুমি দেবে। যা বলার স্পষ্ট করে বলো। মানুষ বেঁচে না থাকলে তার নীতি এবং আদর্শ কি বেঁচে থাকে? প্লিজ ফয়সাল, দার্শনিকের মতো কথা বলো না, ওসব কথা তোমার মুখে মানায় না। কথাগুলো তোমার শোনার প্রয়োজন আছে মাহমুদ। তোমার নিজের জন্য না হলে তোমার মায়ের জন্য প্রয়োজন আছে। আমি জাতি আমার চিকিৎসার সকল ব্যয়ভার বহন করতে চাই। কেন? তুমি কেন আমার মায়ের চিকিৎসার ব্যয়ভার বহন করবে? হঠাৎ করে এত মহত্ব দেখাচ্ছ কেন? বিজনেস। বিজনেস? বিজনেস? আমার মায়ের অসুস্থতা নিয়ে তুমি বিজনেস করতে চাও? হ্যাঁ চাই, আর এই জন্য চাই যে আমিও চাই যে জাতি আম্মা ভালো হয়ে উঠুক। মাহমুদ, মাহমুদ, তুমি বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দেবে। আমার কেমিক্যাল প্ল্যান্টে অ্যাডভাইজার হিসেবে তুমি জয়েন করবে। মাসে বেতন ৭৫,০০০ টাকা, 7 লাখ টাকা তোমাকে অ্যাডভান্স দেওয়া হবে। প্রতি মাসে 25,০০০ টাকা করে কেটে রাখা হবে। মাহমুদ, ওতে করে তোমার মা, আমার চাচি আম্মা, উনি বাঁচবেন। ধীরে ধীরে তুমি ঋণমুক্ত হবে, সমাজে তুমি প্রতিষ্ঠিত হবে, আর্থিকভাবে লাভবান হবে। এখন ভেবে দেখো
তুমি তোমার আদর্শ নিয়ে থাকবে নাকি আমার প্রস্তাবটা ভেবে দেখবে? চয়েস ইজ ইউজ, অনলি ইউজ। অত উতলা হয়ে না মাহমুদ, স্থির হও, ভাবো, আরো ভাবো। স্যার, আমি তো এছাড়া অন্য কোনো পথ খুঁজে পাচ্ছি না। ফয়সাল যত মন্দ লোকে হোক না কেন, ও একটা ভালো কথা বলেছে। মানুষ যদি বেঁচে না থাকে তাহলে আদর্শ দিয়ে কি করব? মাহমুদ, তোমার এই মানসিক অবস্থায় তোমার সঙ্গে আমি কোনো তর্ক করব না। শুধু একটা কথা বলি, মানুষ বেশি দিন বাঁচে না, কিন্তু আদর্শ বাঁচে। যাকে এবার কাজে কথায় আসি। ডাক্তার তোমার মাকে কতদিনের মধ্যে বাইরে নিয়ে যেতে বলেছেন? স্যার, 1 মাসের মধ্যে অপারেশন করাতে হবে। ও, অবশ্য 1 মাস খুব কম সময় নয়। তো অন্য কোনো ব্যবস্থার কথা ভেবে দেখেছো? আমরা স্যার 1,03,000 টাকা জোগাড় করতে পারবো, বাকি 3-4 লাখ। মাহমুদ, মানুষের প্রয়োজনেই মানুষকে বলে দেয় কি করতে হবে। মাত্র 15 দিনের মধ্যে যদি 3 লাখ টাকা জোগাড় হয়ে থাকে, তাহলে বাকি টাকাটাও জোগাড় হবে। আমি বলছি তোমাকে, তোমার মা চিকিৎসার হবে। তবে একটা কথা, নিজের আত্মাকে কোনোদিন বিক্রি করো না। আত্মাকে বিক্রি করার মতো গ্লানি করার কিছু নেই। স্যার,